স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের রসায়ন শিক্ষক নাজমুল স্যার। আজ আমি তোমাদেরকে রাসায়নিক বন্ধন অর্থাৎ আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন করাবো। আশা করছি যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে করাবো এবং যতটুকু আলোচনা করব এর মধ্য থেকে মাধ্যমিক পরীক্ষায় 100% তোমরা আয়নীয় এবং সমযোজী বন্ধন থেকে কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো আর বেশি দেরি না করে কথা না বাড়িয়ে আমরা পড়াশোনা শুরু করে দিই। চলো কোশ্চেন নম্বর ওয়ান কি বলছে, একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। দেখো এরকম একটি যৌগের নাম হলো HCl। HCl এটা একটা সমযোজী যৌগ। HCl একটি সমযোজী যৌগ। HCl একটি সমযোজী যৌগ যেখানে কি করে, যে জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে, কারণ ও জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে H3O+ আর তার সাথে সাথে উৎপন্ন করে Cl-। তাই HCl এবং আরো একটা ইনফরমেশন, HCl কিন্তু গ্যাসীয় অবস্থাতেও পাওয়া যায়, আবার জলীয় দ্রবণে ও লিকুইড হয়ে যায়, তরল হয়ে যায়। চলো তাহলে তোমরা বুঝে গেছো HCl গ্যাসীয় হয় এবং লিকুইড হয়, তরল হয়। চলো তো দেখো, এবং HCl জলীয় দ্রবণে অ্যাসিডের মতো আচরণ করে। এমন একটি যৌগের উদাহরণ দাও যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু তরল অবস্থায় তড়িৎযোজী। উত্তর হবে HCl, কারণ HCl তোমরা দেখতে পাচ্ছ একটি সমযোজী গ্যাসীয় অণু। এ যখন জলের সাথে বিক্রিয়া করে তখন ও H3O+ এবং Cl- আয়ন তৈরি করে দেয়। তাই এই যখনই আয়ন তৈরি করছে, আয়ন তৈরি হলেই তড়িৎ পরিবহন হবে, তাই HCl জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। 2 দাগের কোশ্চেন বলছে, ক্যালসিয়াম অক্সাইডে কি ধরনের বন্ধন বর্তমান? তোমরা প্রত্যেকেই নিশ্চিত জানো, তোমরা কমেন্ট বক্সে উত্তর লিখতে শুরু করো। ক্যালসিয়াম অক্সাইড কি হবে? ক্যালসিয়াম 2+ আর O-2 তৈরি করে না? ক্যালসিয়ামের বাইরে 2,8,2 ও দুখানা ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে ক্যালসিয়াম +2 হয়ে যায় 2,8। আর ওই দুখানা ইলেকট্রন অক্সিজেন কি করে? ওই দুখানা ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করে O-2 করে 2,8। তাহলে এবং ক্যালসিয়াম 2+ আর O-2 এর মধ্যে আয়নীয় বন্ধন তৈরি হয়। এসব আর বলা লাগবে নাকি? যারা আগের ক্লাস দেখেছো তাদের কাছে এটা যথেষ্ট ইজি। চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। নেক্সট কোশ্চেনের দিকে আমরা প্রবাহিত হই। ক্লোরোফর্ম এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না? জলে কারা দ্রবীভূত হয়? জলে যারা ধ্রুবীয় তারা দ্রবীভূত হয়। ক্লোরোফর্ম কি? ক্লোরোফর্ম হচ্ছে সমযোজী যৌগ। ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CH-Cl3। এর সমযোজী। সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ, জলে দ্রবীভূত হয় তোমরা জানো, কিন্তু সমযোজী যৌগ জলে দ্রবীভূত হয় না, তাই ক্লোরোফর্ম জলে দ্রবীভূত হয় না। এর অনেক ব্যাপার আছে, তবে NaCl আর CH3 এর মধ্যে যেহেতু এটা সমযোজী প্রকৃতির, এরা অধ্রুবীয় প্রকৃতির, তাই এরা জলে দ্রবীভূত হয় না। যদিও ক্লোরোফর্মের কিছুটা ধ্রুবীয়তা আছে, সেটা পরের বিষয়, তবে এখানে ক্লোরোফর্ম জলে দ্রবীভূত হয় না, NaCl জলে দ্রবীভূত হয়। চলো 4 দাগের কোশ্চেন, হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? দেখো হাইড্রোজেন ক্লোরাইডে হাইড্রোজেনের বাইরে একটা ইলেকট্রন, ক্লোরিনের বাইরে দেখো 7খানা ইলেকট্রন। হাইড্রোজেন এভাবে বন্ড করে নিল, ক্লোরিন এভাবে বন্ড করে নিল, উভয়ই সমানভাবে ইলেকট্রন ব্যবহারের মাধ্যমে অষ্টক পূর্তি হলো কি হলো না? অবশ্যই হলো। তাই দেখো হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে একটি সমযোজী বন্ধন তৈরি হবে। বুঝতে পারছো নিশ্চয়ই? আমি যতটুকু পাচ্ছি কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি, এবং প্রশ্নগুলো তো আমাদের করতে হবে, মূল টার্গেট আমাদের প্রশ্ন। চলো, এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো। দেখো হিলিয়াম পরমাণু মানে কি? হিলিয়ামের ইলেকট্রন কতগুলি? দেখো দুখানা ইলেকট্রন, হিলিয়ামের দুখানা ইলেকট্রন, যার একটা পথে দুখানা ইলেকট্রন এইভাবে ঘোরে। এবং দেখো আমি যদি এখানে লিখি লিথিয়াম হাইড্রাইড, সেক্ষেত্রে দেখো লিথিয়াম কি হয়? লিথিয়াম প্লাস হাইড্রাইড হয় কি H-। দেখো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি বলো? 2,1। লিথিয়াম যদি একখানা ইলেকট্রন ছেড়ে দেয়, লিথিয়াম হবে লিথিয়াম প্লাস, তখন ওর ইলেকট্রন হবে 2টি। আর ওই বর্জিত ইলেকট্রন যদি হাইড্রোজেন খেয়ে নেয় তাহলে হয়ে যাবে কি H-, তাহলে ওরও বাইরে হয়ে যাবে 2টি। তাহলে লিথিয়াম হাইড্রাইড এমন একটি যৌগ যেখানে ক্যাটায়ন লিথিয়াম প্লাস, অ্যানায়ন H-, উভয়েরই বাইরে কটা করে ইলেকট্রন আছে? 2টো করে, যেটা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসেরই মতো। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে এখানে হিলিয়াম। চলো নেক্সট কোশ্চেন, 5 দাগের
বলছে সমযোজী ত্রিবন্ধন যুক্ত মৌলিক অণুর নাম লেখো। আচ্ছা মৌলিক কথাটি এখানে দিয়ে দিয়েছে কেন, তোমরা ঘাবড়ে যেতে পারো। মৌলিক অণু মানে কি, একই পরমাণু দিয়ে তৈরি অণুগুলিকে মৌলিক অণু বলে। তোমাদেরকে ক্লাস 11-এ আমি পড়াবো মৌলিক অণু কি, যৌগিক অণু কি। দেখো নাইট্রোজেনের বাইরে দেখো 3খানা ইলেকট্রন, এদিকে দেখো 3খানা ইলেকট্রন, আর এখানে দেখো দুটো। তাহলে এখানে এ বন্ড করে নিচ্ছে, এখানে এ বন্ড করে নিচ্ছে, তাহলে নাইট্রোজেন আর নাইট্রোজেনের মাঝখানে ট্রিপল বন্ড, দ্যাট ইজ এটা হয়ে যাচ্ছে কি অণুর নাম কি নাইট্রোজেন। নাম লিখতে বলেছে N2 লিখবে সংকেত, কেউ যেন শুধু N লিখো না, তাহলে কিন্তু স্যার তোমার খাতায় কেটে দিয়ে লাল কালিতে গোল্লা দেবে, লাল কালিতে গোল্লা দেবে। তো সেই জন্য তোমাকে কি বসাতে হবে, N2 লিখতে হবে এবং লিখবে কি নাইট্রোজেন ভাষাতে লিখবে। চলো নেক্সট কোশ্চেন। 17 দাগের কোশ্চেন, কোন প্রকার বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই, কোন প্রকার বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই? উত্তর হবে আয়নীয়। উত্তর কি হবে, আয়নীয়। আচ্ছা স্যার অভিমুখ মানে কি এক লাইনে একটু বলে দিন আমাদের। দেখো জলের, তোমরা বড় হলে ক্লাস 11-এ সায়েন্স নিলে বুঝতে পারবে যে জলের দেখতে এইরকম কৌণিক আকার, জলের দেখতে কৌণিক আকার। কেউ কিন্তু জলকে এইভাবে লিখতে পারবে না তুমি, তাহলে সেটা কিন্তু রং, সেটা কি রং। জলকে এইভাবে লিখতে হবে, জলের কৌণিক শেপ, এটার একটা অ্যাঙ্গেল রয়েছে। তাহলে জলের অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন গুলো দেখো একটা নির্দিষ্ট দিকে কিন্তু বিন্যস্ত। বাট NaCl কে তুমি, NaCl এ দেখো এরকম কোনো বিন্যাসের ব্যাপার নেই। Na+ এর চারিদিকে Cl- যে কোনো জায়গায় থাকতে পারে, Na+ এর চারিদিকে Cl- যে কোনো জায়গায় থাকতে পারে। সেই জন্য আয়নীয় যৌগের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, কিন্তু সমযোজী যৌগের নির্দিষ্ট অভিমুখ আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 8 দাগের কোশ্চেন, একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2,8,1 হলে সেটি তড়িৎযোজী না সমযোজী করবে? এসব তো বলার কোনো গল্পই নেই। এক মানে কি, ও যেই হোক না কেন ও একটা ইলেকট্রন বর্জন করে 2,8 হবে, অর্থাৎ ইলেকট্রন বর্জন মানে ও ক্যাটায়ন তৈরি করবে, অর্থাৎ তড়িৎযোজী যৌগ তৈরি করবে, কখনো সমযোজী করবে না, তড়িৎযোজী করবে। চলো 9, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ দাও যা সমযোজী যৌগ করে। ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে কারা বলো? Be, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তাই না? সমযোজী করে কে? Be এর সঙ্গে যদি 3খানা Cl যুক্ত হয়, BeCl2 এর সমযোজী যৌগ করে, BeCl2 এইভাবে সমযোজী যৌগ করে। ঠিক আছে, BeCl2। ওকে, আচ্ছা এছাড়াও তুমি AlCl3 ও অনেকটা সমযোজীর মতো করে, অ্যালুমিনিয়ামের সঙ্গে 3টে Cl যে ডাইমার টাইমার গঠন করে। চলো এটা করার দরকার নেই, তোমরা BeCl2 করো, ছোট মানুষ এইটাই করো। চলো নেক্সট। 10 দাগে, N2 অণুর মধ্যে কয়টি ইলেকট্রন জোড় এবং কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অলরেডি তোমাদেরকে আমি বলেছি। দেখো নাইট্রোজেনের দেখতে কেমন, এখানে 3টে, এদিকে 2টো, আবার একটা নাইট্রোজেনের দেখতে কেমন, এদিকে 3টে, এদিকে 2টো। তাহলে 3 3 6 2 8, আবার এদিকে 3 3 6 2 8। দেখো নাইট্রোজেন আর নাইট্রোজেনের মাঝখানে দেখো ট্রিপল বন্ড তৈরি হয়েছে, আর এই দুটো ইলেকট্রন দেখো বন্ধনে অংশগ্রহণ করেনি। তো এই যে দুটো ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেনি এটা হলো এলপি, এও হলো কি এলপি। এলপি মানে কি লোন পেয়ার, লোন পেয়ার মানে কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, লোন পেয়ার মানে নিঃসঙ্গ ইলেকট্রন। তাহলে নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলেছে, তাহলে এটা একটা জোড়, এটা একটা জোড়, তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কয়টি? নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কয়টি? নাইট্রোজেনের ইলেকট্রন জোড় 2টি। ঠিক আছে, নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 2টি। ওকে, তো এই হলো বিষয় নাইট্রোজেনের সঙ্গে। এবার বলেছে কি বন্ধন ইলেকট্রন জোড়, বন্ধন ইলেকট্রন জোড় বলেছে। যদি বলতো নিঃসঙ্গ ইলেকট্রন কয়টি তাহলে উত্তর হতো 4টি। যেহেতু জোড় বলেছে, দুটো করে ইলেকট্রন মানে একটা করে জোড়। আর যদি বলে নিঃসঙ্গ বন্ধন ইলেকট্রন জোড় কতগুলি? বন্ধন ইলেকট্রন জোড়, বন্ধন ইলেকট্রন জোড় কতগুলি? বন্ধন ইলেকট্রন জোড় 3টে বন্ধন করেছে। চলো 11 দাগের কোশ্চেনে আমরা যাই। ড্যাশ চিহ্ন দিয়ে জল অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও। জল দেখো মানে কি, জলের লুইস ডট গঠন করতে বলছে। দেখো জলের বাইরে কটা তোমরা জানো, 2 দিয়ে 4 5 6। তাহলে ওরা দুটো ইলেকট্রন হলে কি হয়ে যাবে? ও 8টা হয়ে যাবে। তাহলে দেখো এই একটা নিয়ে নিল অক্সিজেনের কাছ থেকে, হাইড্রোজেনের স্টেবল হয়ে গেল, তার মানে কি এই হলো কি জলের, এই হলো জলের গঠন। তাহলে 11 দাগের উত্তর কোনটা? এটা হলো 11 দাগের উত্তর। ঠিক আছে, চলো নেক্সট, এগুলো তোমরা জানো। চলো নেক্সট কোশ্চেন, 13 দাগের কোশ্চেন। ওকে, কোন শর্তে NaCl তড়িৎ পরিবহন করে? দেখো NaCl কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু NaCl কে যখন আমরা জলের মধ্যে দিয়ে দিই তখন ও ভেঙে গিয়ে Na+ আর Cl- আয়ন তৈরি করে এবং তড়িৎ পরিবহন করে। তাহলে শর্তটা কি? NaCl কে জলীয় দ্রবণে দিতে হবে, NaCl কে জলের মধ্যে দিতে হবে, তাহলে NaCl তড়িৎ পরিবহন করবে। 14 দাগের কোশ্চেন কি বলছে? ম্যাগনেসিয়াম 2+ আয়নের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের মতো? এই ধরনের কোশ্চেন কিন্তু একটু আগেই আমি তোমাদেরকে করিয়েছি, তোমরা বলো তো উত্তরটা, বলো তো দেখি তোমরা। দেখো ম্যাগনেসিয়াম 2+ এর দেখো
ম্যাগনেসিয়াম দুখানা ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে, ম্যাগনেসিয়াম হয়ে যাবে +2। তাহলে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ছিল কত 2 8,2, তাহলে কি হয়ে যাবে 2,8। তাহলে ম্যাগনেসিয়াম 2+ এর কতগুলি ইলেকট্রন এখন 10টা। এবার তোমরা দেখো তো নিয়নের কতগুলি ইলেকট্রন বলো তো, নিয়নের 10খানা ইলেকট্রন। তাহলে নিয়নের কতগুলি ইলেকট্রন, 10খানা ইলেকট্রন। তাহলে ম্যাগনেসিয়াম 2+ এরও 10টা, নিয়নেরও 10টা। তাহলে কার ইলেকট্রন বিন্যাসের মতো, তাহলে ইলেকট্রন বিন্যাস কার মতো, নিয়নের মতো। চলো ক্যালসিয়াম 2+ আয়নের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের মতো, 14 দাগের কোশ্চেন। দেখো ক্যালসিয়াম 2+ মানে কি, ক্যালসিয়াম কত 2 8 8 18। তাহলে ক্যালসিয়াম 2+ 2 8 10 আর 18। তাহলে কি হয়ে যাচ্ছে বলো, তাহলে কি হয়ে যাচ্ছে 2 8 18। তার মানে কি ক্যালসিয়াম, দেখো আর্গনের কতগুলি ইলেকট্রন, 18টা ইলেকট্রন, তাই না, 2 8,8। তাহলে কার মতো দেখতে, আর্গন কার মতো দেখতে, ক্যালসিয়াম 2+ কার মতো, কার ইলেকট্রন বিন্যাস যুক্ত, আর্গনের ইলেকট্রন বিন্যাস যুক্ত। তাহলে কার উত্তর হবে এটা, আর্গন। চলো নেক্সট কোশ্চেন, 15 দাগের কোশ্চেনে আমরা চলে যাই। 15 নম্বর কোশ্চেন কি বলছে, কার্বন ডাই অক্সাইড অণুতে কয়টি সমযোজী দ্বিবন্ধন আছে। চলো কার্বন ডাই অক্সাইডের গঠন করে নিচ্ছ, বাচ্চা কোশ্চেন, এসব কোশ্চেন আমাদের কাছে কিছুই হবে না। অক্সিজেন, এখানে মনে করো অক্সিজেন দিলাম, এখানে অক্সিজেন দিলাম, ওকে। তাহলে দেখো অক্সিজেনের দুখানা ইলেকট্রন দরকার, ও কার্বনের থেকে নিল। এখানে অক্সিজেনের দুখানা ইলেকট্রন দরকার, কার্বনের থেকে নিল। আচ্ছা এবার কার্বনের অলরেডি 4খানা আছে, তাহলে ও কার থেকে নেবে, এখান থেকে নেবে। তাহলে কি হয়ে যাচ্ছে, কার্বন C+O, এখানে C+O, তাহলে 2 4 2 4। তাহলে এই হয়ে গেল কার্বন ডাই অক্সাইডের গঠন, বুঝতে পারলে তো। এবার বলছে কতগুলি সমযোজী দ্বিবন্ধন আছে, তাহলে সমযোজী দ্বিবন্ধন কতগুলি, সমযোজী দ্বিবন্ধন কতগুলি আছে, দ্বিবন্ধন কতগুলি আছে তোমরাই বলো। দেখো সমযোজী দ্বিবন্ধন কতগুলি বলেছে, তাহলে এই দুটো মিলিয়ে কিন্তু একটা দ্বিবন্ধন, এই দুটো মিলিয়ে একটা দ্বিবন্ধন, তাহলে সমযোজী দ্বিবন্ধন কিন্তু দুটো আছে। এবার যদি বলে সমযোজী বন্ধন কটা, তাহলে কিন্তু 4খানা। যদি বলে সমযোজী দ্বিবন্ধন কটা, বুঝতে হবে কোশ্চেন, তাড়াহুড়ো একদমই নয়, একদমই তাড়াহুড়ো নয়। যদি সমযোজী দ্বিবন্ধন কটা তো দুটো, যদি বলে সমযোজী বন্ধন কটা 4টি। তাহলে বুঝে গেছো তোমরা। 16 দাগের কোশ্চেন, পর্যায় সারণী 2 নম্বর শ্রেণী। 2 নম্বর শ্রেণী মানে কি, মনে করো ম্যাগনেসিয়াম, যাদের বাইরে ইলেকট্রন কি 2 8 2 2 8 2। এবং 17 নম্বর শ্রেণী মনে করো Cl, তাহলে কি হবে 2 8 7। এদের মধ্যে কি রকম বন্ধন হয়, দেখো তোমরা জানো MgCl2 আমি করিয়েছিলাম, একটা x আর y, মনে পড়ছে, x এর বাইরে 2, 2 নম্বর শ্রেণী মানে কত 2 8 2, আর y মানে এখানে যদি 17 নম্বর শ্রেণী হয় তাহলে 2, 8, 7। তাহলে এরা বন্ধন করতে গেলে কি করতে হয়, XY2 হয়, এর আগে ক্লাসে করিয়েছি, নিশ্চয়ই এটার বলা লাগবে না। তাহলে XY2, উত্তর কি হবে, XY2 যৌগ তৈরি করবে। 17 দাগে, দুটি অধাতুর মধ্যে কোন ধরনের বন্ধন হয়, দেখো ধাতু আর অধাতুর মধ্যে আয়নীয় বন্ধন হয়, ধাতু এবং অধাতুর মধ্যে আয়নীয় বন্ধন হয়, এবং যদি উভয়ই অধাতু হয়ে যায় তাহলে সমযোজী বন্ধন হবে। যেমন মনে করো অক্সিজেনের সাথে অক্সিজেন কি তৈরি হয়, O2 তৈরি হয় না, তাহলে অক্সিজেন অক্সিজেন বন্ধন করলে O2 তৈরি হয়। তাহলে এই অক্সিজেন অধাতু, তাহলে দুটি অধাতু হলে কি বন্ধন হবে, দুটি অধাতু হলে সমযোজী বন্ধন হবে। কি বন্ধন হবে বলো, দুটি অধাতু হলে সমযোজী বন্ধন হবে। 18 দাগের কোশ্চেন, হাইড্রাইড আয়নের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো। মানে H- মানে কি, H- মানে দুখানা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল, ও একটা ইলেকট্রন গ্রহণ করে H- হয়েছে, মানে ওর বাইরে কটা ইলেকট্রন, H- এর বাইরে দুখানা ইলেকট্রন, H- এর বাইরে কটা ইলেকট্রন, দুখানা ইলেকট্রন। এবার কার মতো দেখতে, হিলিয়ামের মতো দেখতে, হিলিয়ামের দুটো ইলেকট্রন। যা কোশ্চেন বলা লাগে নাকি, উত্তর কি হবে, কার মতো দেখতে, হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস, কার মতো, হিলিয়ামের। 19 দাগে, চলো কি বলছে এখানে, বলছে কোন প্রদত্ত সমযোজী, আচ্ছা সমযোজী না আয়নীয়, একদম তোমরা তো এগুলো জলভাগ চপচপ বলতে থাকো। ম্যাগনেসিয়াম অক্সাইড তো কোনগুলি তড়িৎযোজী কোনগুলি সমযোজী, দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, আমি লিখে দিচ্ছি। তারপরে জল কি আছে, H2O। তারপরে কি আছে বলো, হাইড্রোজেন ক্লোরাইড HCl, ঠিক আছে। 3 নম্বর, এটা গেল কি 1, এটা গেল 2, এটা গেল 3 নম্বর। চলো 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে কি, পটাশিয়াম ক্লোরাইড KCl। আচ্ছা 4-এর পরে চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। 5 নম্বরে ক্লোরিন Cl2। 6 নম্বরে N2। 7 নম্বরে সোডিয়াম ক্লোরাইড। 8 নম্বরে
ক্যালসিয়াম অক্সাইড আছে CaO, 9 নম্বর অক্সিজেন, 10 নম্বর মিথেন CH4, 11 নম্বর ক্লোরোফর্ম CHCl3, 12 নম্বর KBr পটাশিয়াম ব্রোমাইড, 13 নম্বর লিথিয়াম হাইড্রাইড। এসব এক ঝলকে উত্তর হবে, আমি শুধু লিখে নিচ্ছি আগে থেকে। তারপরে কি আছে XIV অ্যামোনিয়া, ঠিক আছে, আর একটা জায়গা হচ্ছে না XV C2H6। চলো এক ঝলকে উত্তর করতে হবে, এক ঝলকে। তোমরা অলরেডি মানে নিজে নিজে বলতে থাকো। দেখো আমি বলেছিলাম ম্যাগনেসিয়াম থাকলে সেটা কি হবে, আয়নীয়। শুধু আকারটা লিখবো আয়নীয়, দন্তেশ্বর লিখবো সমযোজী, এইভাবে বুঝে নেবে। ম্যাগনেসিয়াম অক্সাইড আয়নীয়, জল এখানে সোডিয়াম ম্যাগনেসিয়াম সবকিছু নেই, তাহলে সমযোজী। HCl সোডিয়াম ম্যাগনেসিয়াম সব কিছু নেই, তাহলে কি আয়নীয়। KCl পটাশিয়াম ম্যাগনেসিয়াম আছে, আয়নীয়। Cl2 ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম নেই, তাহলে এটা কি হবে, এটা হবে সমযোজী। N2 সমযোজী। সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম আছে তাহলে আয়নীয়, ক্যালসিয়াম আছে আয়নীয়। ওকে, অক্সিজেন সমযোজী, এখানে সোডিয়াম ম্যাগনেসিয়াম নেই, এই সমস্ত কোনো ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু নেই, তাহলে সমযোজী। ক্লোরোফর্ম সমযোজী। KBr পটাশিয়াম আছে মানে আয়নীয়, লিথিয়াম আছে মানে আয়নীয়, নেই মানে সমযোজী, এটাও কি সমযোজী। এক ঝলকে উত্তর হয়ে গেল। এসব এতগুলো কোশ্চেন নিমেষে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন 20 দাগের বলছে কার্বন হাইড্রোজেনের সঙ্গে কোন রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয় মিথেন, সমযোজী বন্ধন। মিথেন সমযোজী বন্ধন, এই তো মিথেন, মিথেন। সমযোজী বন্ধনের মাধ্যমে এইভাবে করে না মিথেন, সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয়। 21 দুটি মৌলের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি না হলে, তারা যদি কাছাকাছি হয় তাহলে তারা সমযোজী প্রকৃতির হয়, ঠিক আছে। তারা কি প্রকৃতির হয়, সমযোজী। তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য হলে সেটা আয়নীয় হয়, এটা উত্তর হবে কি সমযোজী। চলো 22 দাগে একটি ক্ষারীয় সমযোজী যৌগের উদাহরণ দেয়, ভেরি সিম্পল কোশ্চেন। অ্যামোনিয়া, এটা ক্ষারীয় প্রকৃতি তোমরা জানো, এবং এটি সমযোজী প্রকৃতির। 23 দাগে Na2O, এটা হচ্ছে আয়নীয় যৌগ। সোডিয়াম আছে মানে তোমাদেরকে কি বলেছিলাম, আয়নীয়, কোনো কথা হবে না, আয়নীয়। চলো নেক্সট 24 দাগে একটি তড়িৎদ্বয়ী যৌগের উদাহরণ দাও যাতে ক্যাটায়ন এবং অ্যানায়নের যোজ্যতা 3। অনেক যৌগ হয়, তোমাদের লেখার মতো পরীক্ষায় তোমরা এটা মনে রাখবে, অ্যালুমিনিয়াম নাইট্রাইট। দেখো অ্যালুমিনিয়ামের বাইরে কত বলো, 2 8, 3, তাহলে ও 3 খানা ইলেকট্রন ছাড়লে অ্যালুমিনিয়াম +3 হবে 2, 8, তাহলে 3 খানা ছেড়ে দিল। নাইট্রোজেনের বাইরে কত বলো, 2, 5, তাহলে ও 3 খানা ইলেকট্রন নিয়ে নেবে, এলে কি হবে N-3, তাহলে উভয়ের কি হবে বলো, উভয়ের যোজ্যতা 3, মানে যোজ্যতা 3 মানে কি, ও 3 খানা করে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করেছে। 25 দাগে দ্বৈত সূত্র, এটা লেখার কিছু নেই, মুখে বলছি শুনে নাও। যে কিছু কিছু পরমাণু আছে যেমন হাইড্রোজেন, লিথিয়াম, এরা কি করে, এদের বাইরে 2টো করে ইলেকট্রন হলে এরা স্টেবল হয়ে যায়, তাই এরা দ্বৈত সূত্র মেনে চলে। এই ঘটনাটাকে দ্বৈত সূত্র বলে, যে 2টো করে ইলেকট্রন নিয়ে স্থায়ী হওয়ার যে বিষয়। চলো শূন্যস্থান পূরণ শুরু করছি। 1 দাগে সমযোজী যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য না অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। অধ্রুবীয় দ্রাবকে, সমযোজী যৌগগুলি সাধারণত অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। ড্যাশ যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। আয়নীয় যৌগগুলি, সিম্পল, আয়নীয় যৌগগুলি। কিউপ্রিক অক্সাইডের তড়িৎ যোজ্যতা কত, 2। প্রিক উচ্চ যোজ্যতাকে কিউ মানে প্রিক ইক শব্দ যোগ করা হয়, ঠিক আছে। যেমন ফেরাস ফেরিক, আবার কিউপ্রাস কিউপ্রিক, তাহলে কিউপ্রিক মানে এখানে যোজ্যতা কত, 2, কারণ কপারে 2টো যোজ্যতা হয়, Cu+, Cu2+, 2+টাই বেশি। কেন দেখে একটি আয়নীয় যৌগের ফর্মুলা যার ক্যাটায়ন ও অ্যানায়নের কোনটির ক্ষেত্রে 8টি ইলেকট্রন নেই, তা হলো লিথিয়াম হাইড্রাইড। বহুবার করেছি, এসব তো বলার কোনো অপেক্ষা রাখে না। রাসায়নিক বন্ধনে ড্যাশ ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে। কারা রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে, যাদের সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলি, অর্থাৎ কারা মানে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলি রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে, তাহলে যোজ্যতা কক্ষের ইলেকট্রন বা সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন। সমযোজী অণুতে কোন পরমাণু যতগুলি ইলেকট্রন জোড় গঠন করে তার দ্বারা মৌলটির ড্যাশ নির্ধারিত হয়।
সমযোজী অণুতে কোনো পরমাণু যতগুলি ইলেকট্রন তৈরি হয় সেটাই কি তার যোজ্যতা নির্ণীত, যোজ্যতা বা ভ্যালেন্সি, যোজ্যতা। মানে যেমন মনে করো অক্সিজেন, তাহলে অক্সিজেনের বাইরে মনে করো কটা অক্সিজেনের বাইরে ইলেকট্রন অংশগ্রহণ করছে, দুখানা ইলেকট্রন দেখো বন্ধনে অংশগ্রহণ করছে, দুটো ইলেকট্রন দেখো বন্ধনে অংশগ্রহণ করেছে এক একটা অক্সিজেনের। তাহলে এই যে দুখানা ইলেকট্রন অংশগ্রহণ করলো এটাই অক্সিজেনের যোজ্যতা। তাহলে সমযোজী অণুতে কোনো পরমাণু যতগুলি ইলেকট্রন জোড় গঠন করে তার দ্বারা মৌলটির যোজ্যতা হয়। দেখো কতগুলি ইলেকট্রন, এবার বলেছে কতগুলি, তুমি এটা দিয়েও ভাবতে পারো এদিকে দুটো ইলেকট্রন এদিকে দুটো ইলেকট্রন, তাহলে ইলেকট্রন জোড় কতগুলি, দুটো ইলেকট্রন জোড় তৈরি করেছে না, যতগুলি ইলেকট্রন জোড় তৈরি করবে সেটাই তার যোজ্যতা। বা তুমি ভাবতে পারো সেটা তার বন্ধন কতগুলি করবে সেটাও নির্ধারণ করে। তাহলে কতগুলি বন্ধন, দেখো দুটো বন্ধন তৈরি হচ্ছে, যতগুলি ইলেকট্রন জোড় ততগুলি বন্ধনও তৈরি করে, এটাও মনে রাখতে পারো। দেখো এইবার আমরা আলোচনা করব নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা বলতে বলেছে আমাদেরকে। দেখো একের দাগের কোশ্চেনটা আমরা দেখে নিই। একের দাগের কোশ্চেনে কি বলছে, একের দাগের কোশ্চেনে বলছে তড়িৎযোজী যৌগের পৃথক অণুর অস্তিত্ব আছে। অর্থাৎ তড়িৎযোজী যৌগে কোনো অণুর অস্তিত্ব থাকে না, ওরা অণু কেবলমাত্র সমযোজী যৌগের ক্ষেত্রে হয়, তড়িৎযোজী যৌগের পৃথক অণুর অস্তিত্ব নেই। ঠিক আছে, এখানে কি আয়নীয় অবস্থায় থাকে, এবং এই আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগের মধ্যে কি হয়, সেখানে একটা আকর্ষণ বল থাকে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে, এদেরকে আমরা অণু বলতে পারবো না। ঠিক আছে, তো অণু কথাটি কার ক্ষেত্রে প্রযোজ্য, সমযোজী যৌগের ক্ষেত্রে। তাহলে এই কথাটি কি বলছে, যে তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ভুল। ওকে, চলো দুইয়ের দাগের কোশ্চেনটা আমরা দেখে নিই। দুইয়ের দাগের কোশ্চেনে কি বলছে, দুইয়ের দাগের কোশ্চেন বলছে সমযোজী যৌগের অণুর কোনো অস্তিত্ব থাকে না। না, সমযোজী যৌগেই তো অণুর অস্তিত্ব থাকে, আমি এখনই বললাম তোমাদেরকে। তাহলে সমযোজী যৌগেই অণুর অস্তিত্ব থাকে, তাহলে এখানে কি বলছে, সমযোজী যৌগের কোনো অণুর অস্তিত্ব থাকে না, তাহলে এটাও আমাদের ভুল। চলো তিনের দাগের বলছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন। দেখো আণবিক ওজন, যদি সোডিয়াম ক্লোরাইড কি যৌগ, সোডিয়াম ক্লোরাইড আমাদের আয়নীয় যৌগ। তাহলে আমি কি বললাম তোমাদেরকে, যে আয়নীয় যৌগের ক্ষেত্রে অণু কথাটি প্রযোজ্য নয়। তাহলে যদি তাই হয় তাহলে আণবিক ওজন কথাটিও প্রযোজ্য নয়। তাহলে স্যার কি হবে, আমরা তো জানি ক্লোরিনের NaCl এর ক্ষেত্রে আমরা তো বের করি যে সোডিয়ামের 23 আর ক্লোরিনের 35.5, তাহলে এটা হয়ে যাচ্ছে 58.5। তার মানে এটাকে আমরা কি বলবো, সংকেত ওজন। অর্থাৎ আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি না বলে আমরা কি বলি, আমরা বলি সংকেত ওজন। তাহলে আণবিক ওজন 58.5 হবে, কিন্তু এটা আণবিক ওজন না বলে আমরা কি বলবো, সংকেত ওজন। তার মানে এটাও কি আছে, এটাও আমাদের মিথ্যা। বোঝা গেল কি বললাম। চলো নেক্সট আমরা চলে যাই চারের দাগের। কি বলছে, BCl3 যৌগে বোরনের অষ্টক পূর্ণ না হলেও ক্লোরিনের অষ্টক পূর্ণ হয়। চলো BCl3 গঠনটা আমরা এঁকে নিই। বোরনের বাইরে কতগুলি ইলেকট্রন আছে, বোরনের বাইরে ইলেকট্রন আছে 3খানা, আর তার সঙ্গে Cl যুক্ত আছে, তাহলে এইবার দেখো তো, ক্লোরিন ইলেকট্রন নিয়ে নিল, ক্লোরিনের 8টা হয়ে গেল, এই ক্লোরিনেরও 8টা হয়ে গেল, কিন্তু দেখো বোরনের দেখো, বোরনের বাইরে কতগুলি ইলেকট্রন, বোরনের বাইরে কিন্তু 6টি ইলেকট্রন। তাহলে BCl3 যৌগে বোরনের অষ্টক পূর্তি না হলেও ক্লোরিনের এখানে অষ্টক পূর্তি হয়েছে। দেখো 3 3 6 2 8, তাহলে কথাটি কি, কথা সত্য। চলো পাঁচের দাগের কোশ্চেন কি বলছে, পাঁচের দাগের কোশ্চেনে বলছে যে C2H6 মানে কি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এদিকে 3খানা হাইড্রোজেন, C2H6, এটা কার গঠন, এটা C2H6 এর গঠন। বলছে C2H6 গঠনে সমযোজী অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কতগুলি, দেখো 7টি, এখানে একটা, দুটো, 3খানা, 4 5 6 7, তাহলে কতগুলি বন্ধন আছে, 7টি বন্ধন আছে। চলো ছয়ের দাগের বলছে হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন গুলির সঙ্গে তড়িৎযোজী বন্ধন করে। হ্যালোজেন পরমাণু কি করে,
হ্যালোজেনের বাইরে কতগুলি ইলেকট্রন? 2 দিয়ে 4 দিয়ে 6 7। আর হাইড্রোজেনের বাইরে কতটা ইলেকট্রন? একখানা করে ইলেকট্রন থাকে। তাহলে এ একটা নিয়ে নিল, এ একটা নিয়ে নিল। তাহলে হ্যালোজেনের সাথে হাইড্রোজেনের কি বন্ধন হয়? সমযোজী বন্ধন হয়। তবেই তো প্রত্যেকে স্থায়িত্ব লাভ করবে। ক্লোরিনের অষ্টক পূর্তি হবে, হাইড্রোজেনের দ্বৈত সূত্র মেনে চলবে। তাহলে কোনটি উত্তর হবে? তড়িৎযোজী বন্ধন করে কি হাইড্রোজেন হ্যালোজেন? না, কি করে? সমযোজী বন্ধন করে। তাহলে অবশ্যই এটা কি? অবশ্যই এটা ভুল এবং এটা অবশ্যই ঠিক। জায়গাটা দাগ দেওয়া হলো না, C2H6 এর 7খানা বন্ধন থাকে, এটা অবশ্যই ঠিক। চলো তাহলে বোঝা গেল। আর এছাড়াও তীব্র ক্ষার ধাতুগুলি সমযোজী করে না, এরা আয়নীয় বন্ধন করে। ওকে, দুটোই কথাই ভুল আছে এখানে। চলো নেক্সট। হাতের দাগে কি বলছে? বলছে মূলত একটি সুস্থিত জালক আকার উৎপন্ন। দেখো জালক আকার এই কনসেপ্টটা তোমাদের আছে কিনা আমি ঠিক জানি না। সুস্থিত জালক আকার মানে কি? আয়নীয় যৌগগুলি কি হয় না, ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি একে অপরের সাথে অনেকগুলি ক্যাটায়ন অনেকগুলি অ্যানায়ন একদম জালের মতো বিছিয়ে থাকে, জালকের মতো বিছিয়ে থাকে, তাহলে মানে যুক্ত হয়ে থাকে একে অপরের সাথে। বলছে সুস্থিত এই জালক উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যৌগের গঠন সম্ভব করা হয়। হ্যাঁ অবশ্যই এটি সঠিক এবং এটি সত্য। চলো 8 দাগের কোশ্চেন। 8 দাগের কোশ্চেন কি বলছে? বলছে সকল পরমাণু তড়িৎগ্রস্ত কণা। না, পরমাণু কি হয়? পরমাণু নিস্তড়িত হয়। কেন? কেন? দেখো পরমাণুর মধ্যে কি হয়? পরমাণুর মধ্যে যতগুলি প্রোটন থাকে, যতগুলি প্রোটন থাকে একই সংখ্যক কি থাকে? ইলেকট্রন থাকে। তাহলে যতগুলি প্রোটন থাকে ততগুলি ইলেকট্রন থাকে। তাহলে প্রোটনের চার্জ পজিটিভ আর ইলেকট্রনের আধান বা চার্জ নেগেটিভ হয়। আর দুটো যদি সমান সংখ্যক থাকে তাহলে এদের মোট চার্জের পরিমাণ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। নিস্তড়িত মানে কি? নিস্তড়িত মানে হচ্ছে যতগুলি পজিটিভ ততগুলি নেগেটিভ, ওই পরমাণুর মধ্যে যতগুলি আধান রয়েছে সেই আধানের মোট মান 0। তাহলে পরমাণুর মধ্যে মোট আধানের পরিমাণ 0। তার মানে পরমাণু কি? পরমাণু নিস্তড়িত। তড়িৎগ্রস্ত মানে কি? এখানে বলছে যে হয় পজিটিভ না হলে নেগেটিভ। কিন্তু আমরা জানলাম কি? একটা পরমাণুর মধ্যে যতগুলি পজিটিভ থাকে সেম নাম্বার অফ নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন থাকে এবং যতগুলি পজিটিভ চার্জযুক্ত প্রোটন থাকে। তাহলে মোট চার্জের পরিমাণ 0 হয়ে যাচ্ছে। তাহলে পরমাণু কি? তড়িৎগ্রস্ত কণা কি? না, পরমাণু নিস্তড়িত কণা। চলো 9 দাগে বলছে কোন যৌগে ধাতব এবং অধাতব উভয় প্রকার মৌল থাকলে যৌগটি কি সমযোজী হবে? কখনোই নয়। তোমরা খেয়াল করে দেখো যে NaCl যখন তৈরি হয়েছে সোডিয়াম একখানা ইলেকট্রন বর্জন করে Na+ হয় সোডিয়াম। তোমরা নিশ্চয়ই জানো আম শব্দ যোগ হলে সেটা ধাতু বলা হয় এবং তারা সহজে ইলেকট্রন বর্জন করে। অর্থাৎ সোডিয়াম এক প্রকার ধাতু আর ওর সঙ্গে ক্লোরিন একখানা ইলেকট্রন গ্রহণ করে Cl- হলো, তাহলে সেটা কি? অধাতু। তাহলে তাহলে ধাতু এবং অধাতুর মধ্যে কি বন্ধন হবে? আয়ন তৈরির মাধ্যমে আয়নীয় বন্ধন হবে, কখনো সমযোজী বন্ধন হবে না। তাহলে এটা কি? এটা ভুল। চলো 10 দাগের কি বলছে? CCl4 জলে দ্রবীভূত হয়। কখনোই নয়। দেখো এই CCl4 এর কোশ্চেন না এবারে স্কুল সার্ভিসের পরীক্ষা হয়েছিল, সেখানে বলেছিল যে CCl4 কোথায় দ্রবীভূত হয়। তোমরা ক্লাস 10-এ পড়ছো। যাই হোক CCl4 হচ্ছে কি? 10 দাগের কোশ্চেন। CCl4 অধ্রুবীয়। CCl4 কি যৌগ? CCl4 হলো অধ্রুবীয় যৌগ। আমরা কি জানি? অধ্রুবীয় অধ্রুবীয়তে দ্রবীভূত হয়, ধ্রুবীয় ধ্রুবীয়তে দ্রবীভূত হয়। জল আমরা কি জানি? ধ্রুবীয় দ্রাবক। তাই CCl4 যেহেতু অধ্রুবীয় ও জলে দ্রবীভূত হবে না। কিন্তু এখানে বলেছি জলে দ্রবীভূত হয়, তার মানে এটাও কি? এটাও আমাদের ভুল হয়ে যাচ্ছে। CCl4 জলে দ্রবীভূত কি? CCl4 জলে দ্রবীভূত হয় না, জলে দ্রবীভূত হয় না। ঠিক আছে, কারণ CCl4 অধ্রুবীয়, জল ধ্রুবীয়। চলো এইবার আমাদের একটা ছক মেলাতে হবে। বলছে মিথেন অণুতে সমযোজী বন্ধনের মোট সংখ্যা কতগুলি? মিথেন অণুতে সমযোজী বন্ধনের মোট সংখ্যা কতগুলি? দেখো 1 নম্বর মিথেন CH4। মিথেন কি হয় বলো? CH4। সমযোজী বন্ধনের সংখ্যা কতগুলি? 4টি। তাহলে মিথেন ভালো করে দেখো, মিথেনের সমযোজী বন্ধনের সংখ্যা 4টি। তার মানে এটা হয়ে যাচ্ছে 1 নম্বর। ইথিলিন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা 2টা। ইথিলিনের সংকেত হচ্ছে, এটাকে ইথিলিন বলে। তোমরা জৈব রসায়নে পড়েছো, এটাকে ইথিলিন বলে। তাহলে কতগুলি বন্ধন আছে? 1 2 3 4 5 6। তাহলে ইথিলিনে বন্ধনের সংখ্যা কতটি? 6টি। তাহলে এটা হয়ে যাবে 2টি।
জল একটি কি, জল একটি কি যৌগ বলো? জল তো সমযোজী যৌগ, জল একটি সমযোজী যৌগ। তাহলে আমরা তিনেরটা দিয়ে দিচ্ছি, জল একটি সমযোজী। তুমি তিনেরটা এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, চলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এটা কি? জল একটি সমযোজী যৌগ। চলো, ক্ষারীয় সমযোজী যৌগ। ক্ষারীয় সমযোজী যৌগকে অ্যামোনিয়া, অ্যামোনিয়া সমযোজী এবং অ্যামোনিয়া ক্ষারীয় প্রকৃতির। তাহলে ক্ষারীয় সমযোজী যৌগ কোথায় চলে আসছে? এখানে। তাহলে এটা হয়ে যাচ্ছে 4 নম্বর। ওকে, এটা হয়ে যাচ্ছে 4 নম্বর। জল একটি কি, এটা তো হয়ে গেল। ক্যালসিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ। ক্যালসিয়াম ক্লোরাইড কি? আয়নীয় যৌগ। ক্যালসিয়াম ক্লোরাইড এ কি যৌগ? ক্যালসিয়াম ক্লোরাইড একটি আয়নীয় বা তড়িৎযোজী যৌগ, বা তড়িৎযোজী যৌগ। তাহলে এটা চলে যাচ্ছে কি? 5-এ। ওকে, তারপরে কি? অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় কে? অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় কে? সমযোজী যৌগ। সর্বদা সমযোজী বন্ধন গঠন করে কে? সর্বদা সমযোজী বন্ধন গঠন করে কার্বন। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 7 এবং এটা হয়ে যাচ্ছে আমাদের কি? হয়। চলো, তাহলে এই হলো আমাদের আয়নীয় বন্ধনের সম্পূর্ণ ক্লাস কমপ্লিট হয়ে গেল। আগের একটা লেকচার এসেছিল, এটাও আর একটা লেকচার। এখানে শর্ট কোশ্চেন গুলো আলোচনা করলাম। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো এবং নিজেও শেখো, অন্যকে শিখতে সাহায্য করো, বন্ধুদেরকেও শিখতে সাহায্য করো। তুমি নিজেও শিখছো, অন্যদেরকেও শেয়ার করে তাদেরকেও দেখতে সুযোগ করে দাও। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।